আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। আমরা ভেক্টর পড়ছিলাম এবং গত লেকচার পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি ভেক্টরের সামান্তরিক সূত্র পড়ছিলাম এবং সামান্তরিক সূত্র নিয়ে আমরা বেশ দীর্ঘ আলোচনা করেছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ভেক্টরকে যে উপাংশে ভাগ করা হয় সেই উপাংশে বিভাজনের যে প্রয়োগ আছে সেই প্রয়োগ দিয়ে অ্যাকচুয়ালি আমরা কাজ শুরু করব। সো আমরা কিন্তু ভেক্টরকে উপাংশে বিভাজন করতে শিখেছিলাম। সুতরাং ভেক্টরকে উপাংশে বিভাজন করলে কি হয় সেই জিনিসগুলো ইনশাল্লাহ আমরা অ্যাকচুয়ালি কিভাবে আমরা বাস্তব জীবনে প্রয়োগ করি, কিভাবে বাস্তব জীবনে দেখি, এই জিনিসগুলো আমরা একটা একটা করে আজকে ইনশাল্লাহ দেখব। ওকে, চলুন তাহলে শুরু করব আমরা। আমরা তাহলে আজকে ভেক্টরকে উপাংশে যে বিভাজন করা হয় সেই উপাংশে বিভাজনের প্রয়োগ দিয়ে শুরু করি। ভেক্টরের উপাংশে বিভাজনের প্রয়োগ। ভেক্টরের যে উপাংশে বিভাজনের অনেকগুলি প্রয়োগ আছে, তো আমরা একটা একটা করে প্রয়োগ দেখা শুরু করব এবং প্রথম প্রয়োগটা দেখব একবারে প্র্যাকটিক্যালি ডে টু ডে লাইফে আমরা এটা করে থাকি। সেটা হচ্ছে আমরা ট্রলি ব্যাগের হাতলটাকে লম্বা রেখে টানি। সো প্রথম কোশ্চেনটা হচ্ছে ট্রলি ব্যাগ জিনিসটা আসলে কি। সো আমরা এই যে কোথাও ঘুরতে যাওয়ার সময় যে বড় বড় ব্যাগগুলো ব্যবহার করি বা বিশেষ করে বাইরে যারা যায় তারা যে লাগেজ ব্যাগগুলো ইউজ করে সেই ব্যাগগুলার উপরে একটা হ্যান্ডেল থাকে, হাতল থাকে। এই হাতলটা কিন্তু বেশ টেনে লম্বা করা যায়। সো আগে আমি প্রশ্নটা জেনারেট করি, তারপর এই প্রশ্নটার আমরা ব্যাখ্যা খুঁজি ভেক্টরের উপাংশে বিভাজনের মাধ্যমে। সো প্রশ্নটা হচ্ছে একটা ট্রলি ব্যাগের হাতল কেন লম্বা রাখা হবে, হাতলটা লম্বা রাখলে অ্যাকচুয়ালি কি কি অ্যাডভান্টেজ পাওয়া যাবে সেটা আমরা ভেক্টরের মাধ্যমে প্রয়োগ করে দেখব। ওকে, তাহলে আমি আগে কোশ্চেনটা লিখি। আমরা আগে কোশ্চেনটা জেনারেট করি। ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয় কেন? তো একটা ট্রলি ব্যাগের হাতল কেন আমরা লম্বা রাখবো সেটা একটু দেখব। সো আমি জিনিসটাকে একটা ডায়াগ্রাম দিয়ে বুঝাবো আপনাদেরকে। ধরেন একটা ব্যাগ, একটা ট্রলি ব্যাগ মাটির উপরে আছে, কোনো একজন মানুষ ট্রলি ব্যাগটা ধরে আছে। সুতরাং আগে একটা মানুষ আঁকি। এখানে আমরা একটা মানুষ আঁকি, ধরেন এটা একটা মানুষ, এটা মানুষের পা, এখানে ব্যাগটা সে পিছনে হাত দিয়ে ধরে আছে। সো এই মানুষটা পিছনে হাত দিয়ে ব্যাগটা ধরে আছে। এইবার এই মানুষটাকে আমরা একটু কপি করি। সেম মানুষটা ধরেন এইখানে আছে। সো একই মানুষ, তাকে আমি একটু কপি করে সরিয়ে নিয়ে গেছি। সো সেম মানুষটা, সেম হাইটের, তাদের হাতের লেন্থও সেম। এখন এই প্রথম মানুষটা যে ব্যাগটা ধরলো, ধরেন সেই ব্যাগের হাতলটা খুব বেশি লম্বা না, ব্যাগের হাতলটা খাটো। তাহলে ব্যাগের হাতলটা ধরেন এরকম খাটো, এইটুকু হচ্ছে ব্যাগের হাতল। সেক্ষেত্রে ব্যাগটা যদি এইভাবে থাকে মাটির সঙ্গে, ব্যাগটা ট্রলি ব্যাগটা এইভাবে আছে, যে চাকা আছে, তাহলে যে প্রথম মানুষটা আছে সে ট্রলি ব্যাগটাকে এইভাবে টানতেছে। আর দ্বিতীয় মানুষটার বেলায় হাতলটা একটু লম্বা করি আমরা, হাতলটা বেশ লম্বা। দ্বিতীয় মানুষটার বেলায় হাতলটা বেশ লম্বা, ধরেন হাতলটা এরকম লম্বা হয়ে গেছে। সেম ব্যাগ এখানে আছে, কিন্তু হাতলটা এখন কি লম্বা। এই যে মাটিতে চাকা, ব্যাগটাকে সে টানতেছে।
একই ট্রলি ব্যাগ এক জায়গায় হাতল লম্বা আর এক জায়গায় হাতলটা ছোট। সো এই যে হাতল লম্বা রাখলে কি সুবিধা পাওয়া যাবে, হাতল ছোট থাকলে কি অসুবিধা হবে সেটা দেখাটা আমাদের উদ্দেশ্য। এখন দেখেন আমার দুই ক্ষেত্রে যে ব্যাগটা মাটির সঙ্গে যে কোণ উৎপন্ন করছে, এই ক্ষেত্রে উৎপন্ন কোণ ধরি θ1, এই ক্ষেত্রে উৎপন্ন কোণ ধরি θ2। তাহলে অবভিয়াসলি দেখেই বোঝা যাচ্ছে অবশ্যই এখানে θ1 ইজ গ্রেটার দ্যান θ2, θ1 ইজ গ্রেটার দ্যান θ2। হাতল যত ছোট হবে ব্যাগটা আপনার শরীরের তত কাছাকাছি রাখতে হবে, আর ব্যাগ যদি শরীরের কাছাকাছি থাকে সেক্ষেত্রে কোণটা হয়ে যাবে বড়। হাতল যদি লম্বা হয় ব্যাগটাকে দূরে রেখেও টানা যাবে, ব্যাগটাকে যখন দূরে রেখে টানছেন তখন কিন্তু কোণটা হয়ে যাচ্ছে কি ছোট। সুতরাং এক জায়গায় কোণটা বড় আর এক জায়গায় কোণটার মান ছোট হচ্ছে। সো θ1 ইজ গ্রেটার দ্যান θ2। এক্ষেত্রে আমরা কি অ্যাডভান্টেজ বা সুবিধা পাবো সেটা এখন আমরা একটু চিন্তা করি। এই যে ট্রলি ব্যাগটা আছে এই ট্রলি ব্যাগ বরাবর আপনি একটা বল দিলেন, ধরেন সে এই ফোর্সটা হচ্ছে এফ, দুই জায়গায় কিন্তু ফোর্স এফ। তাহলে এই যে বলটা অ্যাপ্লাই করছেন বলের যে অনুভূমিক বা ভূমি বরাবর যে অংশটা আছে সেটা কিন্তু ট্রলি ব্যাগটাকে এক্স অক্ষ বা ভূমি বরাবর টানতেছে। তাহলে এই বলটার অনুভূমিক উপাংশ কত সেটা আমরা একটু দেখি। এই বলের তাহলে অনুভূমিক যে উপাংশটা দাঁড়ায়, মাটি বরাবর যে উপাংশটা দাঁড়ায়, ভূমি বরাবর উপাংশ এখানে হচ্ছে এফ কস থিটা ওয়ান, আর এখানে ভূমি বরাবর উপাংশটা হচ্ছে এফ কস থিটা টু। তাহলে আমাদের ভূমি বরাবর উপাংশ এক জায়গায় এফ কস থিটা ওয়ান আর এক জায়গায় এফ কস থিটা টু। এখন একটা জিনিস আমরা খেয়াল করব, থিটা ওয়ান যেহেতু থিটা টু এর থেকে বড়, থিটা ওয়ান যদি থিটা ওয়ান টু এর থেকে বড় হয়, কোণের মান যত বড় হয় কোণের কজের অনুপাত তত ছোট হয়। আবার বলছি, কোণের মান যত বড় হয় কোণের কজের অনুপাত তত ছোট হয়। কেন? কারণ কজ মানে ভূমি বাই অতিভুজ, সুতরাং কোণ বড় হওয়া মানে ভূমিটা ছোট হয়ে যাওয়া। একটু খেয়াল করেন, আমরা একটা ত্রিভুজ যদি আঁকি, এই কোণের মান বড় হলে ভূমিটা এইটুকু। এখন ধরেন এই অতিভুজটাকে আমরা ঘুরিয়ে এইখানে নিয়ে আসলাম, সেম অতিভুজ রাখছি, তাহলে আমার কোণের মান যখন ছোট হচ্ছে ভূমিটা কি হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে না? সো অতিভুজটাকে যদি আমি রোটেট করতে শুরু করি কোণের মান যত কম হবে ভূমিটা তত বড় হবে, মানে কস থিটার ভ্যালু তত বেশি হবে। আর কোণের মান যদি বেশি হয় সেক্ষেত্রে আমাদের ভূমিটা ছোট হয়ে কস থিটার রেশিও বা অনুপাতটা কি হয়ে যায় কম হয়ে যাবে। সুতরাং অলওয়েজ এটা খেয়াল রাখবো, কস থিটার বেলায় কোণ বাড়লে কস থিটার মান কমে, আর কোণ কমলে কস থিটার মান বাড়ে। সুতরাং থিটা ওয়ান গ্রেটার দ্যান থিটা টু হলে কস থিটা ওয়ান লেস দ্যান কস থিটা টু। তার মানে এফ কস থিটা ওয়ান ইজ লেস দ্যান এফ কস থিটা টু। সুতরাং এখান থেকে তাহলে সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি যখন হাতলটা ছোট থাকছে তখন অনুভূমিক বরাবর যে বল সেই বলটা কিন্তু বেশি পাওয়া যাচ্ছে না, কিন্তু হাতলটাকে যেই বড় করা হচ্ছে অনুভূমিক বরাবর বলটা কি হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে। তাহলে অনুভূমিক বা মাটি বরাবর বলটা যখন বড় হবে তখন জিনিসটা টানতে কি হবে অবশ্যই সুবিধা হবে। তাহলে এই যে খেয়াল করেন, আমরা তাহলে এই ব্যাখ্যাটা এখন কিভাবে গুছিয়ে লিখব, যে যদি আমাদের পরীক্ষায় কোশ্চেনটা করা হয় অনুধাবনমূলক প্রশ্ন, ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখার সুবিধা কি, অবশ্যই এই চিত্রটা আঁকতে হবে, এই অংশটুকু আগে লিখতে হবে। লেখার পর আমরা যেটা বলবো সেটা হবে হাতল যত বড় হবে ভূমির সাথে উৎপন্ন কোণ তত ছোট হবে। ভূমির সাথে অ্যাকচুয়ালি ব্যাগের উৎপন্ন কোণ, ভূমির সাথে কার উৎপন্ন কোণ সেটা তো বলতে হবে। ভূমির সাথে ব্যাগের উৎপন্ন কোণ তত
ছোট হবে। এখন কোণ যদি ছোট হয় cos থিটার মান বাড়বে। সো কোণ ছোট হলে cos থিটার মান বাড়া মানে কি, এটাকে আমরা cos থিটার মান বাড়বে বাংলায় কিভাবে লিখব, অনুভূমিক উপাংশ বেশি হবে। বলের অনুভূমিক উপাংশ বেশি হবে ও দ্রুত টেনে নেওয়া যাবে। এই হচ্ছে আমাদের ভেক্টরের উপাংশে বিভাজনের একটা প্রয়োগ, যেটা হচ্ছে ট্রলি ব্যাগের হাতলের বেলায় আমরা প্রয়োগ করলাম। ওকে, নেক্সট যে এক্সাম্পলে আসবো সেটা হচ্ছে লন রোলার। সো প্রথম কথা হচ্ছে লন রোলার কি জিনিস সেটা আগে একটু বুঝি। লন রোলার, আপনারা ক্রিকেট খেলার মাঠের পিচ ঠিক করার জন্য বা সমান করার জন্য একটা রোলার ব্যবহার করা হয়। অথবা আপনারা যখন দেখবেন রাস্তায় পিচ ঢালাই করা হয়, তখন রাস্তাকে ফ্ল্যাট করার জন্য রোলার ব্যবহার করা হয়, ওটা হচ্ছে রোলার। এখন যখন আমরা বাসা বাড়িতে যদি আমাদের উঠান থাকে, উঠানটাকে সমান করার জন্য যদি কোনো রোলার ব্যবহার করি, সেটার নামে হচ্ছে লন রোলার। লন মানে হচ্ছে অ্যাকচুয়ালি বাসার সামনে খোলা যে মাঠটুকু সেটাকে লন বলা হয়। এই মানে হচ্ছে যারা ইংলিশম্যান, শব্দগুলো তো ইংরেজি থেকে আসছে, ইংলিশম্যানদের কাছে লন মানে হচ্ছে বাসার সামনে, বারান্দার সামনের যে খোলা অংশটুকু থাকে সেটা লন। এবং এই লনে ঘাস সমান করে রাখার জন্য যে রোলারটা ইউজ করা হয় সেটাকে বলা হয় লন রোলার। এখন একটা লন রোলার তাহলে কি হবে, গোলক আকৃতির নিশ্চয়ই হবে না, এটা হবে সিলিন্ডার আকৃতির। তাহলে সিলিন্ডার আকৃতির একটা লন রোলারকে আমি ঠেলতে পারি, মানে পুশ করতে পারি, অথবা টানতে পারি, পুল করতে পারি। সো ঠেললে কি হবে, টানলে কি হবে, এই জিনিসটা আমরা একটু দেখব। সো আমরা এখানে দুটো ভাগে ভাগ করব। একটা লন রোলারকে আমরা ঠেলতে পারি, পুশ করতে পারি, আর টানতে পারি, পুল করতে পারি। তাহলে ঠেললে কি হবে, টানলে কি হবে, এই জিনিসগুলো আমরা একটা একটা করে দেখব এখন। সো ধরেন কোনো একটা লন রোলার এখানে আছে, সেম লন রোলারটাকে আমি আবার ওইখানেও নিয়ে যাব। লন রোলার সেম, চেঞ্জ করব না। সো সেম লন রোলার, একবার হচ্ছে ঠেলবো আর একবার হচ্ছে টানবো। তাহলে যদি আমি ঠেলি, বলটা কিভাবে দেব, ঠেলতেছি, ঠেলতেছি, এটাকে ঠেলতেছি, তাহলে এইভাবে ঠেলবো না, এটা ঠেলা। আর টানা মানে কি, এটা ধরে এইভাবে টানবো না, একটা রশি দিয়ে বেঁধে ধরেন এইভাবে টানতেছি, তাহলে ঠেলা, ধাক্কা দেওয়া, পুশ, পুল, টানা, এখান থেকে টানা। তাহলে ঠেললে বলটা দেওয়া হবে এইভাবে, আর টানলে বলটা আসবে এইভাবে। তাহলে যখন আমরা ঠেলা দিচ্ছি, এই ঠেলাটা ধরেন অনুভূমিকের সঙ্গে থিটা কোণে দিলাম, এক্স অ্যাক্সিস বা অনুভূমিকের সঙ্গে ঠেললাম থিটা কোণে, এফ বলটা দিলাম। তাহলে এক্স অক্ষ বরাবর বলের উপাংশ হবে এফ কস থিটা, আর ওয়াই অক্ষ বরাবর বলের উপাংশটা হবে এফ সাইন থিটা। দেখেন আমরা কিন্তু বলকে অলরেডি উপাংশে ভাগ করা শিখে ফেলছি। সো সেই উপাংশে বিভাজনের প্রয়োগই কিন্তু এখন আমরা দেখছি। এবার এইখানে যখন আমি টানতেছি, তাহলে এফ এর একটা উপাংশ অনুভূমিক বরাবর কাজ করছে, সেটা হচ্ছে এফ কস থিটা। এফ এর আর একটা উপাংশ যেটা উলম্বভাবে কাজ করছে সেটা হচ্ছে এফ সাইন থিটা। এখন এইখানে অ্যাকচুয়ালি ধরে নেই এই যে রোলারটা আছে, এই রোলারটার যে ভর সেটা হচ্ছে এম। তাহলে রোলারটার ভর ধরে নেই এম। এম ভরের রোলারের অবশ্যই একটা ওজন আছে। তাহলে ওজন এমজি কোন দিকে কাজ করবে, ওজন এমজি কাজ করবে খাড়া নিচের দিকে। ওজন এমজি কাজ করবে কোন দিকে, খাড়া নিচের দিকে।
এখন এই ওজন তো দুই জায়গায় একইভাবে কাজ করতেছে, সুতরাং ওজন এমজি নিয়ে কোনো সমস্যা নেই, ওজন এমজি খাড়া নিচের দিকেই কাজ করতেছে। এখন একটা জিনিস আপনারা মনোযোগ দিয়ে যদি খেয়াল করেন, দেখেন আমি ঠেলি আর টানি যাই করি না কেন এফ কস থিটা কিন্তু চেঞ্জ হয়নি। অনুভূমিক বরাবর যে বল সেটা কিন্তু চেঞ্জ হয়নি, কিন্তু উলম্ব বরাবর যে বলটা আছে খেয়াল করেন এখানে এফ সাইন থিটার সঙ্গে একটা এমজি চলে আসছে না, তাহলে ওজনের সঙ্গে নিচের দিকে আর একটা বল যুক্ত হয়ে গেছে এফ সাইন থিটা। সুতরাং তাহলে আমি তিনটা কোশ্চেন করব, এখন এই তিনটা কোশ্চেনের অ্যান্সার করব আমরা। সো তিনটা কোশ্চেন করি আমি একসাথে। প্রথম যে কোশ্চেনটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন, ওজন কত বাড়ে বা কমে? মানে আমি যখন লন রোলারটা ঠেলতে যাচ্ছি বা টানতে যাচ্ছে আমার এই রোলারটার ওজন কতটুকু বাড়ছে বা কমছে। সো খেয়াল করেন এইখানে এমজির দিকেই এফ সাইন থিটা অ্যাপ্লিকেবল হচ্ছে, তার মানে ওজনটা এমজির পাশাপাশি আরো কতটুকু বাড়ছে, এফ সাইন থিটা বাড়ছে। তাহলে এইখানে হচ্ছে ওজন এফ সাইন থিটা বেশি বলে মনে হয়, বা ওজন এফ সাইন থিটা বাড়ে। আর এইখানে ওজনটা এমজির উল্টা দিকে এফ সাইন থিটা কাজ করতেছে, তাহলে এফ সাইন থিটা ওজনটাকে একটু কমায় ফেলবে, তাহলে এফ সাইন থিটা বেশি জায়গায় কম হয়ে যাবে, এফ সাইন থিটা কম বলে মনে হয়। অথবা এইভাবে বলা যায় এফ সাইন থিটা পরিমাণ কমে। সো আমরা এফ সাইন থিটা পরিমাণ বাড়ে বলে মনে হয়, এফ সাইন থিটা পরিমাণ ওজন বাড়ে, আর এফ সাইন থিটা পরিমাণ ওজন কমে। এটা হচ্ছে প্রথম কোশ্চেন। এরপর আসেন আমরা সেকেন্ড কোশ্চেনে আসবো। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে মাটির উপর প্রযুক্ত বল কত? আমি যে লন রোলারটা ঠেলতেছি বা টানতেছি এই ক্ষেত্রে মাটিটার উপরে কতটুকু বল অ্যাকচুয়ালি প্রযুক্ত হচ্ছে সেটা জানতে চাওয়া হলো। সুতরাং 2 নম্বর কোশ্চেন হচ্ছে মাটির উপর প্রযুক্ত বল কত? মাটির উপর কতটুকু বল প্রযুক্ত হচ্ছে খেয়াল করেন তো, এখানে এফ সাইন থিটা নিচের দিকে কাজ করছে, এমজিও কাজ করছে কোন দিকে, নিচের দিকে, দুটোই কি মাটির উপরে পড়ছে না? তাহলে মাটির উপর প্রযুক্ত বল এমজি প্লাস এফ সাইন থিটা। কিন্তু এখানে এমজি পড়ছে মাটির উপরে আর উল্টা দিকে কি আছে এফ সাইন থিটা, তাহলে এমজি থেকে এফ সাইন থিটা বাদ হয়ে যাচ্ছে, সুতরাং মাটির উপর প্রযুক্ত বল হচ্ছে এমজি মাইনাস এফ সাইন থিটা। ফাইনালি 3 নাম্বার হচ্ছে মাটির প্রতিক্রিয়া বল কত? এই অ্যানসারটায় মানুষজন একটা কমন মিস্টেক করে, আমি মিস্টেকটা একটু বুঝিয়ে বলতেছি। খেয়াল করেন প্রযুক্ত বল এবং প্রতিক্রিয়া বল পরস্পর সমান কিন্তু বিপরীতমুখী, তাহলে প্রতিক্রিয়া বলটা প্রযুক্ত বলের মানের সমান। এখানে মাটির প্রতিক্রিয়া বল কত, সুতরাং এটা কিন্তু বলের মান জানতে চাওয়া হয়েছে। সুতরাং যখন বলের মান জানতে চাওয়া হবে বলের মান কখনো কি হয় না, ঋণাত্মক হয় না। সুতরাং এখানে কিন্তু কোনোভাবেই নেগেটিভ লেখাই যাবে না, এটা অবশ্যই কি লিখতে হবে, পজিটিভই লিখতে হবে। সুতরাং মাটির প্রতিক্রিয়া বল এবং মাটির উপর প্রযুক্ত বল এটা সমান। সো এমজি প্লাস এফ সাইন থিটা, আর এখানে এমজি মাইনাস এফ সাইন থিটা।
অনেকেই এই জায়গায় একটা ভয়াবহ মিস্টেক করে, একটা মাইনাস সাইন এনে। মাইনাস কেন আনা যাবে না সেটার আমি আরেকটু এক্সপ্লেনেশন দিব আপনাদেরকে বোঝানোর জন্য। খেয়াল করেন, আমি একেবারে ম্যাথমেটিক্যাল একটা এক্সপ্লেনেশন দিব যাতে আপনারা ঠিক মতো বুঝতে পারেন। ধরেন একটা লন রোলার মাটির উপরে বসে আছে, সে মাটির উপরে বল দিচ্ছে 100 নিউটন মানের। বলটার মান হচ্ছে 100 নিউটন, এটা হচ্ছে প্রযুক্ত বল। তাহলে এই প্রযুক্ত বলের মান কত? 100 নিউটন। তাহলে মাটি তাকে যে প্রতিক্রিয়া বলটা দিবে সেই প্রতিক্রিয়া বলের মানও কত? 100 নিউটন। মাটির উপর প্রযুক্ত বল 100 নিউটন, মাটি তাকে যে প্রতিক্রিয়া বল দিবে সেটাও কত? এক্স্যাক্ট 100 নিউটনই হবে। এখানে কিন্তু কোনোটাই নেগেটিভ বলা যাবে না, প্রযুক্ত বল এবং প্রতিক্রিয়া বলের মান সমান। তাহলে কোশ্চেনটা হচ্ছে মাইনাস সাইনটা কখন আনবো? দেখেন মাইনাসটা কখন কিভাবে আনবেন। যদি বলগুলোকে ভেক্টর আকারে প্রকাশ করি তখন নেগেটিভ আসবে। আমি এই 100 নিউটন বলকে ভেক্টর আকারে প্রকাশ করতে চাই, তাহলে প্রতিক্রিয়া বলকে যদি ভেক্টর আকারে প্রকাশ করতে যাই, প্রতিক্রিয়া বলটা কোন দিকে আছে? উপরের দিকে আছে। ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যদি থাকে সেটা পজিটিভ, তাহলে 100 জে। তাহলে এইটা হচ্ছে, এখন খেয়াল করেন 100 জে, এটা হচ্ছে বলটার ভেক্টর রূপ। আর প্রযুক্ত বল যেটা নিচের দিকে, সেটা কিন্তু নিচের দিকে বলে -100 জে। সুতরাং যদি কখনো ভেক্টর আকারে প্রকাশ করেন, আই জে কে নিয়ে আসেন, তখন সেখানে প্লাস মাইনাস আসতে পারে। কিন্তু যতক্ষণ স্কেলার কোয়ান্টিটি বা শুধু মানে প্রকাশ করবেন ততক্ষণ কিন্তু প্লাস মাইনাসের কোনো ব্যাপারই থাকবে না। সুতরাং এইখানে যখন আমি প্রশ্নটা করেছিলাম তাকিয়ে দেখেন, মাটির উপর প্রযুক্ত বল কত আর মাটির প্রতিক্রিয়া বল কত, এটা কিন্তু ভেক্টর প্রকাশ না, এটা হচ্ছে শুধুমাত্র সাংখ্যিক মান। সুতরাং এইখানে কোনোভাবে আমরা কি আনতে পারবো না? প্লাস মাইনাস আনতেই পারবো না। আনলে সেটা কি হয়ে যাবে? একটা বড় ধরনের ভুল হয়ে যাবে। সো এই জিনিসটা খেয়াল রাখবেন, কখন বলের মান চাওয়া হচ্ছে আর কখন বল বা ভেক্টর রূপটা জানতে চাওয়া হচ্ছে। ওকে, সো আমরা এখন নেক্সট প্রবলেমে যাব। আমরা এই যে উপাংশে যে সাধারণভাবে বিভক্ত করতেছিলাম, এই উপাংশ বিভাজন দিয়ে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাব। কোশ্চেন: 40 কিলোগ্রাম ভরের একটি লন রোলারকে অনুভূমিকের সাথে -30 ডিগ্রি কোণে 120 নিউটন বলে টানা হলে নাম্বার 1 হচ্ছে প্রথম 5 সেকেন্ড সময়ে সরণ, নাম্বার 2 মাটির উপরে কত বল প্রযুক্ত হবে নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। আমরা এই কোশ্চেনটার সলিউশনে যাব। 40 কিলোগ্রাম ভরের একটা লন রোলার, এটা অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আমরা টানতেছি, তার মানে মাটির সঙ্গে 30 ডিগ্রি কোণ করে টানবো। সবসময় চিন্তা করবেন একটু ডায়াগ্রামটাকে টান দিয়ে এঁকে ফেলতে, তাহলে ম্যাথটা করতে বুঝতে সুবিধা হবে ইনশাল্লাহ। সো আমরা এখানে তাহলে
মাটির সঙ্গে 30 ডিগ্রি কোণ করে এখানে 120 নিউটন বলে টানবো এবং ভর m ইকুয়ালস টু 40 কিলোগ্রাম। 40 কিলোগ্রাম ভরের লন রোলারকে মাটির সঙ্গে 30 ডিগ্রি কোণে 120 নিউটন বলে টানবো। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এখানে ভর দেওয়া আছে কত, m সমান 40 কিলোগ্রাম। এইবার লন রোলারটা মাটি বরাবর সরার জন্য যে উপাংশটা সেটা কোনটা, অনুভূমিক উপাংশ। তাহলে অনুভূমিক বরাবর বলের উপাংশটা কত, অনুভূমিক বরাবর বলের উপাংশ ইকুয়ালস টু 120 cos 30 ডিগ্রি 120 ইন্টু √3/2। সো 120 cos 30 ডিগ্রি যদি করি 120 ইন্টু √3/2, আমরা একটু ক্যালকুলেট করি, ভ্যালুটা হবে 103.92 নিউটন। এটা হচ্ছে আমাদের অনুভূমিক বরাবর বলের উপাংশ। এখন তাহলে অনুভূমিক বরাবর যে বল, সেই বল থেকে অনুভূমিক বরাবর ত্বরণ আসবে। তাহলে অনুভূমিক বরাবর ত্বরণ A ইকুয়ালস টু 103.92 ডিভাইডেড বাই 40 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো 2.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা কিন্তু ত্বরণটা বের করে ফেলতে পারছি। তাহলে ত্বরণ যখন জানা যাবে, আমরা সরণ বের করতে পারবো এখন প্রথম 5 সেকেন্ডের। সুতরাং প্রথম 5 সেকেন্ড সময়ের সরণ s ইকুয়ালস টু হাফ a t স্কোয়ার। হাফ a হচ্ছে 2.6, t স্কোয়ার 5 স্কোয়ার মিটার। তাহলে কত আসে সেটা আমরা একটু দেখে নেই। হাফ 2.6 দ্যাট ইজ 1.3 ইন্টু 25 দ্যাট ইজ 32.5 মিটার। এটা হচ্ছে আমাদের প্রথম 5 সেকেন্ড সময়ের সরণ। এর পাশাপাশি আমার সেকেন্ড কোশ্চেনটা যেটা করা হয়েছিল সেটা কি ছিল, মাটির উপরে কত বল প্রযুক্ত হবে নির্ণয় করো। তাহলে মাটির উপর প্রযুক্ত বল কত সেটা আমরা এখন দেখব। খেয়াল করেন, আমরা এখানে টানতেছি না ঠেলতেছি, আমরা কিন্তু এখানে টানছি। টানলে উপরের দিকে একটা উপাংশ চলে আসবে। সুতরাং আবারও আমরা যদি চিত্রটাকে আঁকি, এই সেম চিত্রটাকে আমরা যদি আঁকি, এই সেম চিত্রটাকে আমরা নিয়ে যাই এখানে। সো খেয়াল করেন, আমি যে কাজটা করব সেটা হচ্ছে চিত্রটাকে এখানে এঁকে ফেললাম। আমার ঊর্ধ্বমুখী যেটা কাজ করবে সেটা হচ্ছে 120 সাইন 30 ডিগ্রি, আর নিচের দিকে কাজ করবে ওজন mg। তাহলে মাটির উপর প্রযুক্ত বল, মাটির উপর প্রযুক্ত বল ইকুয়ালস টু mg মাইনাস 120 সাইন 30 ডিগ্রি। তাহলে m হচ্ছে আমাদের এখানে 40, g হচ্ছে 9.8 মাইনাস 120 ইন্টু সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ। সুতরাং 40 ইন্টু 9.8 কত হয় দেখি, 40 ইন্টু 9.8 দ্যাট ইজ 392 মাইনাস 60, 332 নিউটন বল আমাদের মাটির উপর অ্যাকচুয়ালি প্রযুক্ত হচ্ছে। তাহলে দেখেন, এই যে লন রোলারে আমরা এইভাবে উপাংশ ব্যবহার করে লন রোলার সংক্রান্ত ম্যাথগুলি করতে পারছি। ওকে, এইবার আসা যাক উপাংশের আরো কিছু প্রয়োগ আমরা দেখব। যখনই কোনো বস্তুর উপর একাধিক বল প্রযুক্ত হবে, তখন কিন্তু আমরা খুব সহজে উপাংশের সাহায্যে বলগুলির লব্ধি নির্ণয় করতে পারি।
সো আমরা এরকম দেখেছি যখন সর্বপ্রথম আমি আপনাদেরকে লম্বাংশ উপাংশগুলো পড়াচ্ছিলাম, তখন কিন্তু একাধিক বলের জন্য লব্ধি নির্ণয়ের বেলায় আমরা উপাংশ ব্যবহার করে আসছি। এখন আমরা আজকে এরকম আরো একটা সিনারিও দেখব, যেটা হচ্ছে নৌকার গুণ টানা। মানে নৌকায় যখন গুণ টানা হয় তখন কিন্তু নৌকাটা সোজা সামনে চলে যায়। প্রশ্নটা হচ্ছে গুণ টানা আবার কি জিনিস সেটা আমরা একটু বুঝি। নৌকার গুণ টানা, ওকে। এই জিনিসটা আগে ছিল, এখন আর দেখা যায় না, এখন তো সবই ইঞ্জিন চালিত নৌকা। আগে যখন স্রোতের বিপরীত দিকে যেতে হতো তখন একটা হচ্ছে উজান আর একটা হচ্ছে ভাটি। ভাটি মানে স্রোত যেদিকে যাচ্ছে আমি সেদিকেই চলে যাচ্ছি, স্রোতের সঙ্গে সঙ্গে চলে যাচ্ছি। উজান মানে হচ্ছে স্রোতের বিপরীত দিকে যাচ্ছি। এখন স্রোতের বিপরীত দিকে ইঞ্জিন ছাড়া একটা নৌকা নিয়ে যাওয়া খুব কষ্টকর ব্যাপার ছিল। তো অনেক সময় যেটা হতো, স্রোতের বিপরীতে যাওয়ার সময় নৌকা থেকে মাঝিরা নদীর তীরে নেমে যেতেন, তারা রশি দিয়ে নৌকাকে টেনে টেনে নিয়ে যেতেন। এখন সিনারিওটা একটু আমরা খেয়াল করি, ধরেন এটা হচ্ছে নৌকার তীর। নৌকার তীর না, অ্যাকচুয়ালি নদীর তীর, নৌকার তো আর তীর হয় না, নদীর তীর। এর এই নদীতে একটা নৌকা এইভাবে আছে, এটা নৌকা। ধরেন দুজন মাঝিকে আমরা নদীর তীরে নামিয়ে দিয়েছি, এরকম দুজন মাঝি নদীর তীরে নেমে গেছেন। এদের কাঁধে একটা সুতা আমরা দিয়ে দিয়েছি, যে সুতা দিয়ে নৌকাটাকে তারা টেনে নিয়ে যাবেন। এইভাবে একটা সুতা দিয়ে বা একটা দড়ি দিয়ে তারা নৌকাটাকে টেনে নিয়ে যাচ্ছেন। এখন দেখেন এখানে মূল চ্যালেঞ্জটা কি। আমি যদি দড়ি দিয়ে নৌকাটাকে এইভাবে টানি তাহলে তো নৌকা তীরের সঙ্গে যেয়ে আটকে যাওয়ার কথা, তীরের সঙ্গে ধাক্কা লাগার কথা। আপনি দড়ি দিয়ে একটা বস্তুকে যদি টানেন, যেদিকে টানবেন সেদিকেই বস্তুটা চলে যাওয়ার কথা। তাহলে তো অ্যাকচুয়ালি নৌকাটা সোজাসুজি নদীতে যাওয়ার কথা না। সো চ্যালেঞ্জটা হচ্ছে নৌকাটা কোনোভাবেই যাতে তীরে না ঘেঁষে, তীরে, নদীর তীরে যাতে আটকে না যায়। নৌকাটাকে যেতে হবে কোন দিকে? একেবারে সোজাসুজি যেতে হবে। সুতরাং এখন দেখেন আপনি বল প্রয়োগ করেছেন, ধরেন এইভাবে, এটা এফ মানের বল। তাহলে এই এফ বলের কয়টা উপাংশ আছে? দুটো উপাংশ। একটা হচ্ছে অনুভূমিক উপাংশ, এই বরাবর যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে এফ কস থিটা। আর এই এফ বলের একটা উলম্ব উপাংশ থাকবে, সেই উলম্ব উপাংশটা হচ্ছে এফ সাইন থিটা। উলম্ব উপাংশটা হচ্ছে এফ সাইন থিটা। তাহলে এফ কস থিটা নৌকাটাকে সোজা সামনে ঠেলবে, এফ সাইন থিটা নৌকাটাকে তীরে ভিড়িয়ে ফেলার চেষ্টা করবে। ঝামেলা হচ্ছে এই এফ সাইন থিটাকে যদি আমি নাকচ না করতে পারি, সেক্ষেত্রে নৌকাটা আর সোজাসুজি পানির মধ্যে আগাবে না, নৌকাটা সোজা যে তীরে আটকে যাবে। সো এইবার আমাকে তাহলে এই এফ সাইন থিটাকে কি করতে হবে? নাকচ করতে হবে। সো এফ সাইন থিটা এখন কিভাবে নাকচ করব? নৌকার পিছনে, এই টাইপ নৌকার পিছনে একজন মানুষ, এইখানে একজন মাঝি অ্যাকচুয়ালি দাঁড়িয়ে থাকেন। সো থার্ড একটা মাঝি নৌকার পিছনে এখানে দাঁড়িয়ে আছেন। তার হাত দিয়ে একটা হাল এখানে ধরা থাকে, এখানে যেটা ধরা থাকে এটাকে বলা হয় হাল। এটাকে বলা হয় হাল। এই হালটা অ্যাকচুয়ালি পানির নিচে থাকে। এই হালটা ঘুরিয়ে অ্যাকচুয়ালি এফ সাইন থিটার সমান পরিমাণ একটা বল ক্রিয়েট করা হয়। সো হালের ক্রিয়া দ্বারা এফ সাইন থিটাকে নাকচ করা হয়। হালের ক্রিয়া দ্বারা এফ সাইন থিটা নাকচ করা হয়। ফলে নৌকা তীরের দিকে না ঘেঁষে সোজা সামনের দিকে
এগিয়ে চলে। এই হচ্ছে একটা নৌকায় যদি গুণ থাকা হয়, সেই গুণটা দিয়ে অ্যাকচুয়ালি একটা নৌকা গুণ দিয়ে যদি টানা হয়, সেক্ষেত্রে নৌকা কিভাবে চলবে তার বিস্তারিত আলোচনা। ওকে, এই যে দেখেন যে জিনিসগুলো আমরা পড়ছি আজকে, এগুলো কিন্তু প্রত্যেকটাই এক একটা অনুধাবনমূলক প্রশ্ন। সুতরাং এগুলা ছিল অ্যাকচুয়ালি উপাংশে বিভাজনের অল্প কিছু প্রয়োগ। উপাংশে বিভাজনের সবচেয়ে বড় প্রয়োগটা আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রে যেটা লাগে, সেটা হচ্ছে নদী ও নৌকা সংক্রান্ত সমস্যাবলীতে। সুতরাং আজকে আমরা এই টপিকটা শুরু করব এখন, নদী এবং নৌকা সংক্রান্ত সমস্যাবলী। এবং এই সমস্যাবলী শুধুমাত্র আপনার অ্যাকচুয়ালি বোর্ড পরীক্ষায় যে লাগবে তা না, শুধু বোর্ড পরীক্ষাতেই এইখান থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসে না, এই চ্যাপ্টার থেকে অ্যাকচুয়ালি অ্যাডমিশন টেস্টেও মোটামুটি সবচেয়ে বেশি ম্যাথ আসে এই অ্যাকচুয়ালি নদী এবং নৌকা রিলেটেড যে প্রবলেম আছে সেখান থেকে। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে নদী ও নৌকা সংক্রান্ত সমস্যা বলতে চলে যাব। এখানে নদী এবং নৌকা সংক্রান্ত সমস্যা না বলে স্রোত এবং নৌকা বা স্রোত এবং সাঁতারু সংক্রান্ত সমস্যাও বলা যায়। কারণ একটা নদীতে স্রোত থাকলে সেখানে কোনো একজন সাঁতারু নদীটা কিভাবে পাড়ি দিবেন, বা একটা নদীতে স্রোত থাকলে কোনো একজন নৌকা চালক কিভাবে নদীটা পার হবেন, এই জিনিসগুলো এখানে আলোচনা করা হয়। তাহলে আমি এইটাকে আরো দুটো নামে ডাকা যায়, স্রোত ও নৌকা সংক্রান্ত সমস্যা, বা বলা চলে স্রোত ও সাঁতারু সংক্রান্ত সমস্যা। সো আমরা এই জিনিসটা পড়ার আগে আগে একটা ছোট্ট জিনিস আমাদের মাথায় ঢুকে নিতে হবে। ছোট একটা জিনিস আমাদের আগে খুব ক্ল্যারিফাই করে নিতে হবে যে আসলে আমাদের যে বেগটা আছে, এই বেগটা যদি দ্বিমাত্রিক হয় বা বেগের যদি দুইটা উপাংশ থাকে, কোন উপাংশটা কি কাজ করে সেটা একটু আগে আমাদেরকে বুঝে নিতে হবে। সো ধরেন আপনার একটা বেগ এইরকম ভাবে কাজ করছে, তাহলে এই বেগটার দুটো উপাংশ আছে, একটা অনুভূমিক উপাংশ আর একটা কি উলম্ব উপাংশ। তাহলে দেখেন আপনি এখান থেকে অ্যাকচুয়ালি এখানে যাচ্ছেন, এর মানে একই সাথে আপনি দৈর্ঘ্য বরাবর যাচ্ছেন এবং প্রস্থ বরাবরও যাচ্ছেন। সো আগে এটা বুঝেন। আমি একটা বক্স করে আপনাদেরকে জিনিসটা বুঝাই। ধরেন কোনো একটা বক্স আছে এখানে, ধরেন কেউ একজন এ বক্সের এ কর্নার থেকে বি কর্নারে যেতে চায়, কর্নার এ থেকে সে বক্সের বি কর্নারে যেতে চায়। তাহলে সে পাথ ফলো করতেছে এ থেকে বি পর্যন্ত। এখন তাহলে এ থেকে বি পাথে সে যখন ট্রাভেল করতেছে, ধরেন সেই বক্সটার এ থেকে বি পাথে ট্রাভেল করছে। এখন কোনো একটা পার্টিকুলার মোমেন্টে সে ধরেন এইখানে কোনো একটা পয়েন্টে আছে, এই পয়েন্টটা হচ্ছে সি। তাহলে সি পয়েন্টে থাকাকালীন সে কিন্তু এক্স অ্যাক্সিসে একটা দূরত্ব অতিক্রম করেছে, সে ওয়াই অ্যাক্সিসে একটা দূরত্ব অতিক্রম করেছে। তাহলে কোনো কোনাকুনি যাওয়ার মানেই হচ্ছে আমি একই সাথে এক্স অক্ষেও একটা দূরত্ব অতিক্রম করছি, ওয়াই অক্ষেও একটা দূরত্ব অতিক্রম করছি। সো আমি যখনই কোণ করে যাব, তার মানে হচ্ছে আমি একই সাথে এক্স এবং ওয়াই অক্ষে আমার অবস্থানের পরিবর্তন করছি। সুতরাং এই যে দেখেন এ বি বরাবর যাচ্ছি মানে আমি একই সাথে এক্স অক্ষেও আমার অবস্থানের পরিবর্তন হচ্ছে, ওয়াই অক্ষেও আমার অবস্থানের পরিবর্তন হচ্ছে। এখন এই যে এ বি বরাবর যে বেগটা, এই বেগের কয়টা উপাংশ?
দুটো উপাংশ, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ। তাহলে খেয়াল করেন দুটো উপাংশ আছে বলেই আমার পরিবর্তনটা দুটো অক্ষে হচ্ছে। এক্স অক্ষ বরাবর উপাংশ আমাদেরকে এক্স অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করায়। তাহলে জিনিসটা আমরা লিখে ফেলি, অনুভূমিক বা এক্স অক্ষ বরাবর উপাংশ আমাদের এক্স অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করায়। খেয়াল করেন আপনার সারাদিন যদি এক্স অক্ষে আপনি হাঁটতে থাকেন, ধরেন আপনি সারাদিন এক্স অক্ষে হাঁটতেছেন, তাহলে কি ওয়াই অক্ষে দূরত্বের কোনো পরিবর্তন হওয়ার সুযোগ আছে? নাই তো। সো অনুভূমিক যে উপাংশ বা এক্স অক্ষ বরাবর উপাংশ সেটা শুধুমাত্র এক্স অক্ষ বরাবরই আপনাকে দূরত্ব অতিক্রম করাবে। আর উলম্ব বা ওয়াই অক্ষ বরাবর উপাংশ আমাদের ওয়াই অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করায়। তাহলে এই যে বেগটার যে ওয়াই অক্ষ বরাবর উপাংশ আছে সেটার কারণে আমরা ওয়াই অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করি। এটা হচ্ছে আমাদের এই জাতীয় সমস্যার জন্য প্রথম বা একদম বেসিক আন্ডারস্ট্যান্ডিং। এখন এই বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর উপর আমরা আস্তে আস্তে এখন ইনশাল্লাহ ডেভেলপমেন্টগুলো শুরু করব। চলেন, প্রথম জিনিস যেটা শিখবো সেটা হচ্ছে নদী পার হওয়ার জন্য আমাদের কতটুকু সময় লাগবে। সো তাহলে একদম প্রথম জিনিস হচ্ছে নাম্বার ওয়ান, নদী পার হবার সময়। আমরা শুরুতেই কিছু জিনিসপত্র আগে একটু ধরে নিব। দেখেন যে আমরা ধরে নেই কোথাও একটা নদী আছে, এই নদীটার প্রস্থ হচ্ছে ডি, নদীর প্রস্থটা ডি। আমরা এই জিনিসগুলো যেগুলো ধরতেছি সেগুলো সবগুলা কনসিস্টেন্ট, একই জিনিস রাখবো। সো আমি এখানে লিখে নিব যে কোনটা আসলে কি নির্দেশ করে, যাতে পরে যে বারবার আমাদের বুঝতে সমস্যা না হয়। তাহলে মনে করি নদীর প্রস্থ ডি। তারপর একজন সাঁতারু বা একজন নৌকা চালক, সে সাঁতার কাটবেন বা নৌকা চালনা করবেন, সেই বেগটা ইউ। সাঁতারু বা নৌকার বেগ ইউ। আর যে স্রোতটা আছে, স্রোতটা সবসময় নদীতে স্রোতটা কি বরাবর আসে? নদীর অনুভূমিক বরাবর স্রোত আসে। স্রোতটা নিশ্চয় প্রস্থ বরাবর আসে না, তাহলে অনুভূমিক বরাবর, মানে স্রোতটা আসবে এই বরাবর, এটা হচ্ছে স্রোত ভি। তার মানে স্রোতটা এই বরাবরই অ্যাকচুয়ালি আছে। স্রোতের বেগ ভি, মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। সাঁতারু বা নৌকা ও স্রোতের বেগের মধ্যবর্তী কোণ আলফা। তাহলে আমরা কিন্তু এই জিনিসগুলো সব জায়গায় একই রেখে কাজ করব।
এখন দেখেন প্রথম যে জিনিসটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে নদী পার হতে কত সময় লাগবে। এবার একটু আগের কথাগুলায় আবার ফেরত যাব। উলম্ব বা ওয়াই অক্ষ বরাবর উপাংশ আমাদের ওয়াই অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করাবে। সো আমি যখন নদী পার হচ্ছি, কোন উপাংশ আমাকে নদী পার করাবে? এক্স অক্ষের উপাংশ তো আমাকে এক্স অক্ষ বরাবর ঠেলে সরাবে, সেটাকে আমাকে কখনো নদী পার করাবে? কোনোদিন না। শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর উপাংশ বা উলম্ব উপাংশ আমাদেরকে নদী পার হতে সাহায্য করে। তাহলে লিখে ফেলি, উলম্ব উপাংশ আমাদের নদী পার হতে সহায়তা করে। তাহলে এই যে উলম্ব উপাংশটা সেটা কত? ভি তো অনুভূমিক, এর তো কোনো উপাংশ উলম্ব উপাংশ নাই। তাহলে শুধুমাত্র ইউ এর একটা উলম্ব উপাংশ আছে, সেটা ইউ সাইন আলফা। দেখেন এই ইউটাকে দুইটা উপাংশে ভাগ করা যায়, এক্স অক্ষ বরাবর ইউ কজ আলফা, ওয়াই অক্ষ বরাবর ইউ সাইন আলফা। খেয়াল করেন, আমি পাশে ইউটাকে আরেকবার আঁকি। এটা ইউ, এটা আলফা। তাহলে এক্স অক্ষে আছে ইউ কজ আলফা, ওয়াই অক্ষে আছে ইউ সাইন আলফা। তাহলে আমাদের অ্যাকচুয়ালি হেল্প করে কে? ইউ সাইন আলফা নদী পার হতে। তাহলে উলম্ব উপাংশ আমাদেরকে যদি নদী পার হতে সহায়তা করে থাকে, ইউ সাইন আলফা আমাদেরকে নদী পার হতে সহায়তা করবে। সুতরাং আমাদের নদী পার হতে সময় টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, ডিটা কি? কোন বরাবর দূরত্ব? উলম্ব বরাবর দূরত্ব। তাহলে উলম্ব বরাবর দূরত্বকে উলম্ব বরাবর আমি বেগ দিয়ে ভাগ করে সময়টা পাচ্ছি। সো আমাদের উলম্ব বরাবর বা প্রস্থ বরাবর দূরত্ব কত? ডি। আর প্রস্থ বরাবর বেগটা কত, বা উলম্ব বরাবর বেগটা কত? ইউ সাইন আলফা। তাহলে দূরত্ব ডিভাইডেড বাই বেগ ইকুয়ালস টু কি হয়? সময় হয়। সুতরাং যে কোনো নদীতে আমার অ্যাকচুয়ালি নদী পার হবার জন্য সময়টা লাগবে ডি বাই ইউ সাইন আলফা। এখন আমি আপনাদেরকে এই জিনিসটার একটা গাণিতিক অ্যানালাইসিস দেখাবো, একটাই কারণে, যতই ভালোভাবে বুঝাতে চাই বা বুঝেন না কেন, একটা কনফিউশন থেকেই যায় যে স্রোত তাহলে এখানে কিছুই করতেছে না। অ্যাকচুয়ালি স্রোতটা আপনাকে ঠেলে দূরে সরাবে, কিন্তু আপনি ওয়াই অক্ষে যেটুকু দূরত্ব অতিক্রম করার সেটুকুই করবেন। চলেন এটা আমি একটু আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাবো এখন। আসেন, মানে জিনিসটাকে একটু অ্যানালাইসিস করে আমি আপনাদেরকে দেখায় দেব। ধরেন কোথাও এক জায়গায় একটা নদী আছে, এটা একটা নদী। এই নদীতে এখন স্রোত নাই, কোনো রকম স্রোত নাই। আপনি নদীটাতে ধরেন সাঁতার কাটবেন বা নৌকা চালনা করবেন। আমি নদীটাকে কয়েকটা সেগমেন্টে ভাগ করছি, এইভাবে নদীকে কয়েকটা সেগমেন্টে ভাগ করে নিলাম। সো আপনি ধরেন এখান থেকে স্টার্ট করলেন, এখান থেকে স্টার্ট করে 1 সেকেন্ডে এটুকু গেছেন, এইটা আপনার ইউ। তারপর সেকেন্ড সেকেন্ডে আপনি এটুকু গেলেন, থার্ড সেকেন্ডে এটুকু গেলেন, ফোর্থ সেকেন্ডে এটুকু গেলেন। আপনি কি 4 সেকেন্ডে এটুকু সরে গেছেন না? আপনার কোনো রকম কি ছিল না? স্রোত ছিল না, আপনার ভি ছিল 0। তাহলে আপনি নদীটা পার হইছেন। এখন দেখেন স্রোত আসছে, ভি এবার 0 না। ভিটাকে 0 যদি না করি সেক্ষেত্রে কি হয় সেটা আমরা এখন একটু দেখব। ভি এখন আর 0 নাই, ভিটাকে 0 রাখবো না, ভি 0 নাই। আমাদের ভি এর একটা মান আছে, তাহলে আমরা একটা ভি নিয়ে আসলাম, ধরেন একটা ভি আনলাম। এইবার মনোযোগ দিয়ে খেয়াল করেন, ইউ আর ভি কি ভিন্ন ভিন্ন সময়ে কাজ করে না একই সাথে কাজ করে? ইউ আর ভি তো একই সময়ে কাজ করে। আগে শুধু ইউ কাজ করছিল, কোনো ভি ছিল না। এখন ভি আসছে, ভি আর ইউ ভিন্ন সময় তো কাজ করতেছে না, একই সময় কাজ করতেছে। তাহলে এখন 1 সেকেন্ডে আপনি আসলে কি করবেন? ইউ আর বি এর লব্ধি অনুযায়ী এইখানে সরে আসবেন।
তাহলে 1 সেকেন্ডে ওয়াই অক্ষ বরাবর আগেও যেটুকু কাটাচ্ছিলেন, যেটুকু দূরত্ব অতিক্রম করছিলেন, এখনো 1 সেকেন্ডে ওয়াই অক্ষ বরাবর একই দূরত্ব অতিক্রম করছেন। 2 সেকেন্ডে আপনি এখানে আসবেন, 3 সেকেন্ডে এখানে আসবেন, 4 সেকেন্ডে এখানে আসবেন। সো আপনার আগেও 4 সেকেন্ড লাগছিল এখানে নদী পার হতে, এখনো 4 সেকেন্ড লাগতেছে। ডিফারেন্সটা কোথায়? এই যে ভিটা যে আছে, 4 সেকেন্ডে ভি কাজ করার কারণে আপনি এখান থেকে অনুভূমিকভাবে এইটুকু সরে গেছেন। সো আবার রিপিট করতেছি, বারবার রিপিট করব আপনাদের বোঝার জন্য। যখন কোনো স্রোত ছিল না, আপনি নদী পার হচ্ছিলেন 4 সেকেন্ডে। স্রোত অনুভূমিকভাবে আসছে, আপনি নদী একই সময়ে পার হবেন, কিন্তু যেহেতু অনুভূমিকভাবে একটা স্রোত আসছে, সে আপনাকে ঠেলে অনুভূমিকভাবে একটু দূরে সরাবে, কিন্তু সময় কোনোভাবেই চেঞ্জ হবে না। আমি এইটার গাণিতিক অ্যানালাইসিস এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে গোটা জিনিসটা ঘটে। চলেন একটা ম্যাথ করি। কোশ্চেন: একটি নদীতে একজন মাঝি তীরের সাথে 60 ডিগ্রি কোণে নৌকা চালনা করতে পারেন বা করেন। নৌকার বেগ 10 মিটার/সেকেন্ড। সো নৌকাটার বেগ হচ্ছে 10 মিটার/সেকেন্ড। নদীতে স্রোত না থাকলে 50 মিটার প্রস্থের নদী পার হতে কত সময় লাগবে? 4 মিটার/সেকেন্ড বেগে স্রোত আসলে নৌকার লব্ধি বেগ ও অতিক্রান্ত দূরত্ব হতে নদী পারের সময় নির্ণয় করো। একটু কোশ্চেনটা খেয়াল করেন আপনারা। একটা নদীতে একজন মাঝি তীরের সাথে 60 ডিগ্রি কোণে নৌকা চালনা করছেন। নৌকার বেগ দেওয়া আছে 10 মিটার/সেকেন্ড, আর নদীতে যদি কোনো স্রোত না থাকে 50 মিটার প্রস্থের নদী পার হতে কত সময় লাগবে সেটা বের করতে বলা হয়েছে। ওকে, খুবই ভালো কথা। সলভ করতে যাই। আমরা যে সূত্র পড়ে আসছি, সূত্র অনুযায়ী তাহলে আমরা জানি টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। তাহলে ডি কত? 50, ইউ কত? 10, সাইন আলফা সাইন 60 ডিগ্রি। তাহলে 50/10 সাইন 60 ডিগ্রি কত হয় সেটা দেখব। 50/10 ডিভাইডেড বাই সাইন 60, এটা আসবে 5.77 সেকেন্ড। এইটা কখন? যদি কোনো স্রোত না থাকে। এখন জিজ্ঞেস করছি কি, 4 মিটার/সেকেন্ড বেগে স্রোত যদি আসে, তাহলে নৌকার শুরুতে লব্ধি বেগ বের করতে বলছি, তারপর অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছি, এখান থেকে নদী পারের সময় নির্ণয় করতে বলছি। ওকে, চলেন দেখি ঘটনাটা কি দাঁড়ায়। আমার নদীর প্রস্থ হচ্ছে এখানে ডি। এখন মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমার এখান থেকে নৌকাটাকে আমি চালনা করছি 60 ডিগ্রি কোণে। আলফা কত? 60 ডিগ্রি। এটা কত? 10 মিটার/সেকেন্ড। ইউ ইকুয়ালস টু 10।
ভি ইকুয়ালস টু 4 অ্যান্ড আলফা ইকুয়ালস টু 60 ডিগ্রি। এই হচ্ছে আমাদের সিনারিওটা। এখন যদি আমাদের এখানে লব্ধি বেগটা ডব্লিউ হয়, খেয়াল করেন লব্ধি বেগ যদি ডব্লিউ হয়ে থাকে, ইউ এবং ভি এর লব্ধিটা যদি ডব্লিউ হয়ে থাকে, ডব্লিউ ডব্লিউ ইকুয়ালস টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos 60 ডিগ্রি, কারণ এখানকার আলফা ইকুয়ালস টু 60 ডিগ্রি ছিল। তাহলে ডব্লিউ ইকুয়ালস টু রুট ওভার 10 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 4 ইন্টু cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। তাহলে হাফ আর 2 কাটাকাটি যাচ্ছে, 40 100 আর 16, সুতরাং 140 16 156। তাহলে রুট ওভার 156 করলে আমরা কত পাবো? সেটা পাবো 12.49। সো 12.49 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের লব্ধি বেগ। এখন দেখেন আমার লব্ধি যে বেগটা আছে, এই লব্ধি বেগ অনুযায়ী সে কি দূরত্ব অতিক্রম করবে? এই যে লব্ধি বেগ অনুযায়ী তো অতিক্রান্ত দূরত্ব হবে, তাহলে চলেন বের করি সে কত দূরত্ব অতিক্রম করে নদীতে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করি আমরা। ইউ এবং ভি, এটা হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে আমাদের ভি, এই দুটোর লব্ধি যে ডাব্লিউ, এই দুটোর লব্ধি ডাব্লিউ, তাহলে ডব্লিউ এইভাবে আমাকে নদীটা পার করাবে। তাহলে এখন আমার অতিক্রান্ত দূরত্ব অ্যাকচুয়ালি কত? আমার যদি এটা এ বিন্দু হয়ে থাকে, এটা যদি সি বিন্দু হয়ে থাকে, এটা ডি বিন্দু, আমি তো সিডিটা জানি 50 মিটার, আমরা সিডি জানি 50 মিটার, কিন্তু বলা হয়েছে যদি স্রোত আসে সেক্ষেত্রে কত দূরত্ব অতিক্রম করব? আমি কি এ থেকে সি পর্যন্ত দূরত্ব অতিক্রম করছি না? সুতরাং এখানে এ থেকে সি পর্যন্ত দূরত্ব অতিক্রম করবে কত সেটা বের করতে চাই। এটা আলফা, এটা হচ্ছে থিটা, ট্যান থিটা ইকুয়ালস টু কার সঙ্গে উৎপন্ন কোণ? ভি এর সঙ্গে। তাহলে ভি এর সঙ্গে উৎপন্ন কোণ হলে ভিটাকে সিঙ্গেল রাখবো, ভি প্লাস ইউ কজ আলফা আর উপরে ইউ সাইন আলফা। একটু মনে করার চেষ্টা করি, আমরা সামান্তরিক সূত্রে এই জিনিসটা পড়ে আসছি। তাহলে ইউ হচ্ছে এখানে 10 সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই ভি হচ্ছে 4 প্লাস 10 কস 60 ডিগ্রি। তাহলে আমরা যদি মানটা নির্ণয় করি এখানে দেখি কত আসে। 10 ইন্টু কস 60 প্লাস 4, দ্যাট ইজ নিচে 9 থাকছে, উপরে 10 ইন্টু সাইন 60 সেটা থাকতেছে 8.66। তাহলে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স 8.66 ডিভাইডেড বাই 9, তাহলে শিফট ট্যান 8.66 ডিভাইডেড বাই 9 সেটা আমাকে দিবে 43.89 ডিগ্রি। সো তাহলে খেয়াল করেন আমার কিন্তু থিটাটা 43.89 ডিগ্রি। এখন খেয়াল করেন এই থিটার মান কেন দরকার? আমি তো সিডিটা জানি 50 মিটার, সিডি মানে হচ্ছে ছোট ডি 50 মিটার। আমাকে বের করতে বলছে এসি বরাবর অতিক্রান্ত দূরত্বটা, যে যদি স্রোত আসে তখন কত দূরত্ব অতিক্রম করবে নৌকাটা, সেটা বের করা দরকার। তাহলে এসি দূরত্বটা কিভাবে বের করব সেটা একটু দেখি আমরা। খেয়াল করেন আমি সিডি জানি ত্রিভুজ এসিডি হতে, ত্রিভুজ এসিডি হতে সিডিটা জানি, সিডিটা লম্ব ডিভাইডেড বাই অতিভুজ এসি ইকুয়ালস টু সাইন থিটা, বা এসি ইকুয়ালস টু সিডি ডিভাইডেড বাই সাইন থিটা। সিডি কত? 50, সাইন 43.89, তাহলে 50 ডিভাইডেড বাই 43.89 কত আসে দেখি। 50 ডিভাইডেড বাই সাইন 43.89, 72.12 মিটার।
তাহলে যখন স্রোত আসতেছে তখন আমি অ্যাকচুয়ালি দূরত্ব অতিক্রম করতেছি ৭২.১২ মিটার, কিন্তু এইটা কোন বেগে অতিক্রম করতেছি, ইউ বেগে, ভি বেগে, না ডব্লিউ বেগে? এটা তো যাচ্ছি ডব্লিউ বেগে। তাহলে আমার পরিবর্তিত সময়টা কত? তাহলে এই ক্ষেত্রে সময় টি ইকুয়ালস টু দূরত্ব এসি ডিভাইডেড বাই বেগ ডব্লিউ। এসি দূরত্ব হচ্ছে ৭২.১২ এবং ডব্লিউ যে বেগটা সেটা কত পাইছি একটু আগে দেখি তো আমরা। ডব্লিউ বেগটা পাইছি আমরা ১২.৪৯। তাহলে দেখি ভাগ করি ১২.৪৯ দিয়ে, কত আসে? ৭২.১২ ডিভাইডেড বাই ১২.৪৯, ৫.৭৭ সেকেন্ড। খেয়াল করেন সময়টার কোনো চেঞ্জ হবে না। সো আমার যখন স্রোত ছিল না নদীতে কোনো, তখন ৫.৭৭ সেকেন্ডে দূরত্ব অতিক্রম করছিলাম। যখন স্রোত আসলো তখন স্রোতের কারণে আমার অতিক্রান্ত দূরত্ব বাড়ছে, কিন্তু লব্ধি বেগও তো বেড়ে গেছে স্রোতের বেগ আর নৌকার বেগ মিলিয়ে বা সাঁতারুর বেগ মিলিয়ে। সুতরাং সময় অপরিবর্তিত থাকবে, স্রোত থাকুক আর না থাকুক। আশা করি জিনিসটা ইনশাল্লাহ বুঝতে পারছেন এবং এই অ্যানালাইসিসগুলো আপনারা বাসায় করলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। সো তাহলে দেখেন আজকের ক্লাসে আমরা আসলে কি কি পড়লাম। আজকের ক্লাসের পুরাটাই কিন্তু ছিল আমরা এই যে উপাংশে বিভাজন করতেছি ভেক্টরকে, এইটার বাস্তব প্রয়োগ কি। সুতরাং আমরা আজকে ট্রলি ব্যাগের হাতল কেন লম্বা রাখা হয় সেটা দেখছি ক্লাসের শুরুতে, ট্রলি ব্যাগের হাতল কেন লম্বা রাখা হয়। তারপর লন রোলার ঠেলবো না টানবো সেক্ষেত্রে কি হবে সেটা দেখলাম। এরপর এসে আমরা দেখলাম নৌকায় যে গুণ টানা হয় সেই গুণ টানার মেকানিজমটা দেখলাম। এবং সর্বশেষ আমরা দেখলাম যে একটা নদীতে সাঁতারু বা নৌকা যদি নদী পার হতে যায় তাহলে কোন উপাংশ কিভাবে কাজ করে এবং নদী পার হওয়ার সময়টা আমরা নির্ণয় করতে শিখলাম। আমরা ইনশাল্লাহ নেক্সট লেকচারে এই নদী পার হওয়া সংক্রান্ত আরও ৩টা সিনারিও পড়ব। স্বল্পতম সময়ে নদী পার হওয়া শিখব, স্বল্পতম দূরত্বে নদী পার হওয়া শিখব এবং এই যে দেখেন এক্স অক্ষ বরাবর বা অনুভূমিক বরাবর কত দূরত্ব আমরা যাচ্ছি নদী পার হতে হতে সেটা বের করতে শিখব। সো আগামী লেকচারটাও শুরু হবে ইনশাল্লাহ কি নিয়ে, আমাদের এই যে নদী, নৌকা এবং স্রোত সংক্রান্ত আলোচনা দিয়ে। তাহলে আজকের লেকচারটা এই পর্যন্তই শেষ করছি ইনশাল্লাহ।